দেখুন ভারতের অবস্থান কি হতে চলেছে। ভারতের তরফ থেকে একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট বার্তা রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি জানিয়ে দিলেন। কিন্তু এই গোটা পরিস্থিতির নিরিখে কিছুক্ষণ আগে আপনাদের ট্রুথ সমাজ মাধ্যমের পোস্ট দেখালাম ডোনাল্ড ট্রাম্পের, তিনি ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের। No longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens, okay? India no longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens, okay? আমি দেবাশিসদার কাছে আসবো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। দেবাশিসদা, যা চলছে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে ভারতের কি সম্পর্ক আরও একবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে খুব স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি কোন জায়গায় যাবে, ভারত কি করবে, রাশিয়ার সঙ্গে কি তেল বন্ধ করবে ভারত, কি মনে হচ্ছে আপনার? রাশিয়া যে সম্পর্ক 1991 থেকে শুরু করে বিভিন্ন সময় না অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। একটা সময় আর্লি 90s-এ ভারত ঠিক করেছিল যে রাশিয়ার সাথে সম্পর্কটা আগের মতো কন্টিনিউ করব কিনা, আমেরিকাকে গুরুত্ব দেব। তারপর একটা ব্যালেন্স মেনটেন করতো মস্কোর সাথে এবং ওয়াশিংটনের সাথে, নতুন দিল্লি। তারপর বিগত প্রায় 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন ক্রাইসিসের পর সময় থেকে বিভিন্ন সময় ভারতকে হুমকি দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে, বাইডেন প্রশাসনও দিয়েছে যাতে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করি, আমরা তেল আমদানি বন্ধ করি। কিন্তু ভারত তখন স্পষ্ট করেছে যে এটা আমার স্ট্র্যাটেজিক অটোনমি, আমার ফরেন পলিসির স্বাধীনতা রয়েছে, আমি কার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না। কিন্তু নতুন যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে ভারতের পণ্যের ওপর নতুন করে 25% ট্যারিফ আরোপ করেছে মার্কিন প্রশাসন। এতে করে যে দ্বিপাক্ষিক আমদানি রপ্তানির ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ বটেই, পাশাপাশি যেটা ট্রাম্পের হুমকি যে রাশিয়ার সাথে তেল বন্ধ না করলে ভারতের উপর আরো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে, এটা আন্দাজ করা হচ্ছে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে ট্রাম্প কি করে যে ভারতের যে বড় যারা ব্যবসায়ী, যারা ইরানের কাছ থেকে তেল আনে ভারতে, এবং তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে তাদেরকে আর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে দেবে না। অর্থাৎ এটা আশঙ্কা করা যাচ্ছে যে ভারতের একটা বড় যারা প্রবাসী বড় ব্যবসায়ী যারা রয়েছেন বেসরকারি পর্যায়ে যারা ব্যবসা করেন, তাদের ইকোনমিক যে ফেট তাদের উপর একটা চ্যালেঞ্জ আসতে পারে। এই অবস্থায় ভারত কিছুটা মানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে একদিকে, আরেকদিকে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে জাস্ট ওয়েট এন্ড সি। কারণ ট্রাম্পের বক্তব্যের বেসিসে দ্রুত বিদেশ নীতির অভিমুখ পরিবর্তন করা সম্ভব নয়। কারণ তিনি এত দ্রুত সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন, অর্থাৎ দ্রুত যেমন বার্তা দিচ্ছেন, এবং এতে করে বিভিন্ন দেশ, ভারত ছাড়া অন্য দেশ তাদের বিদেশ নীতি অভিমুখ দ্রুত পরিবর্তন করতে চাইছে, কিন্তু সেটা সমস্যা দেখা দেবে। দ্বিতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা ভীতি হচ্ছে যে ব্রিক্সভুক্ত দেশগুলো একত্রিত হয়ে তারা অভিন্ন একটি ব্রিক্স মুদ্রা চালু করার কথা ভাবছে। অর্থাৎ সেখানে ডলারের যে একচ্ছত্র আধিপত্য আন্তর্জাতিক বাণিজ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা হিসাবে সেখানে একটা চ্যালেঞ্জ হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে আগামী দিনে বিশ্ব ব্যবস্থা একমেরুকেন্দ্রিক হবে, কেন্দ্র বিশ্বই রবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, নাকি একটা মাল্টিপোলার বা বহুমেরুকেন্দ্রিক বিশ্ব? আমি বলছি এটা তো একটা পরের ভার্সনের জায়গা, আপনি যেটা বলছেন, কিন্তু আমার যে জায়গাটায় প্রশ্নটা এই যে গত সপ্তাহে রাশিয়ার থেকে তেল ভারত কেনেনি, দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া মানে ভারতের উদ্দেশ্যে পাঠানো তেল বোঝাই জাহাজ সেটা অন্য পথে চলে গেল। তো এই জায়গাতেই প্রশ্ন তাহলে পরে কোন জায়গা বা কি পরিস্থিতি? একদম ঠিক বলেছেন। দেখুন এখানে একটা নতুন করে কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে যে ভারত যে দৃঢ় বিদেশ নীতির একটা পরিচয় দিয়েছিল বিগত কয়েক বছরে, সেখানে এই ট্রাম্প আসার পরে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ঠক্কর খাচ্ছে। একটা বাংলাদেশ পলিসি এবং দক্ষিণ এশিয়া পলিসিতে ঠক্কর খেয়েছে। অপারেশন সিন্দুরের পরে প্রো পাকিস্তানি যে পলিসি নিতে শুরু করেছে আমেরিকা, সেখানে ঠক্কর খেয়েছে। পাশাপাশি একটা চিন্তার বিষয় যে আমরা ধরেই নিয়েছিলাম রাশিয়াকে সাথে করে শুধুমাত্র আমরা আমদানি করবো না, তেল আমদানি করবো না, আমাদের এনার্জি সিকিউরিটি সুনিশ্চিত করবো না, আমরা আগামী দিনে একটা নতুন বিশ্ব ব্যবস্থা গঠন করবো চায়না, রাশিয়া এবং ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে। কিন্তু নতুন করে একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে বিভিন্ন দেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পেতে শুরু করেছে, অর্থাৎ একটা দীর্ঘদিনের যে একটা সম্পর্ক স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক রিলেশনস 1991 থেকে ক্রমাগত দৃঢ় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যদি অতি রাশিয়া প্রীতি আমাদেরকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব সৃষ্টি করে সম্পর্কের, সেই আশঙ্কা কিন্তু সাউথ ব্লক করছে। সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে একটু থেমে থেকে পরিস্থিতি নজরদারি করার উচিত, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বিদেশ মন্ত্রক এবং আমাদের যে বাণিজ্য মন্ত্রক রয়েছে তাদের ক্রমাগত আলোচনা করা প্রয়োজন। এটা ঠিক
অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন ভূতপূর্ব, তাদের সাথে আলোচনা করে একটা সমাধানের পথ খোঁজার একটা সম্ভাবনা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প যা বলছে সেটা শুনছেন তো বটেই, পাশাপাশি তার যে অ্যাডমিনিস্ট্রেশনের গতির প্রকৃতি কোন দিকে যাবে সেটাও শঙ্কিত আর মার্কিন প্রশাসন। সুতরাং তারাও ঠিক কথা বলতে পারছে না বা প্রতিশ্রুতি দিতে পারছে না ভারতকে যে সমাধান ঠিক কোন পথে আসবে। এটা ঠিক, ভারত বার্গেনিং এর জায়গায় রয়েছে, ভারতের একটা বিশাল বাজার রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র একপেশে ভাবে ভারতকে চাপে রাখতে পারবে না। কেন বলছি, 1998 সালের মে মাসে যখন পোখরানে দ্বিতীয়বারের মতো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারতের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু তারপরেও মানে ভারত কিন্তু আপোষ করেনি। মার্কিন শিল্পপতিদের চাপে পড়ে বা এমএনসিস দের চাপে পড়ে তারাই কিন্তু সেই মানে আর্থিক নিষেধাজ্ঞা তুলে ধরেছিল। অর্থাৎ ভারতের এই বড় বাজার, এটা হচ্ছে আমাদের একটা প্রধান শক্তি বা পজিটিভ পয়েন্ট বলতে পারেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাজার অর্থনীতিটা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর অন্যান্য যে কূটনৈতিক আসপেক্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে সাইড লাইনে, সেকেন্ডারি। সুতরাং ভারত এখন ফিফথ লার্জেস্ট ইকোনমি। সুতরাং ভারত এটা বিবেচনা করে দেখবে যে রাশিয়ার সাথে কন্টিনিউয়াসলি বন্ধুত্ব মূলক সম্পর্ক রাখাটা বেশি লাভজনক না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তার জন্য একটু জাস্ট ওয়েট এন্ড সি পলিসি নেওয়া শুরু করেছে ভারত। মানে এটা কি মানে কৌশলগত জায়গা কি তারা দেখছেন, নাকি সাময়িক কোনো পরিবর্তন, মানে কোন জায়গাটাকে আপনার বেশি গুরুত্ব দেওয়া প্রেফার করছেন আপনি? আমার মনে হয় যে এটা কৌশল। দেখুন, ডিপ্লোমেসিতে লং টার্ম ডিপ্লোমেসি হয়, শর্ট টার্ম ডিপ্লোমেসি হয়। ডিপ্লোমেসি মোমেন্ট হয়, কিছু মানে সময়ের জন্য তারা মানে সময় বিরতি নেয় এবং কিছু স্টেটমেন্ট দিয়ে আপাতত স্ট্যাটাস কো বজায় রাখে। তো ভারত চেষ্টা করছে একটু স্ট্যাটাস কোটা বজায় রেখে যদি নেগোসিয়েশনের মাধ্যমে যদি মানে অন্য বিকল্প একটা বিষয় একটু জানার চেষ্টা করব, কারণ একদিকে মার্কিন প্রেসিডেন্ট তিনি মধ্যস্থতাকারী হিসেবে বারবার সমাজ মাধ্যমে লিখছেন মধ্যস্থতাকারী হিসেবে, এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য কিনা তাই নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু তারই মাঝেই পরমাণু সাবমেরিন মোতায়েন, মানে কোন দিকে যাচ্ছেন তিনি বুঝতে তো অসুবিধা হচ্ছে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে দুটো দিক দিয়ে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। একটা হচ্ছে আর্থিক দিক দিয়ে চাপ সৃষ্টি করার মাধ্যমে, আর হচ্ছে সারা বিশ্বে তার যে অস্ত্র এবং তার যে যুদ্ধ বিমান রয়েছে সেগুলো বিক্রি করা এবং সাবমেরিন বিক্রি করা, পাশাপাশি বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা। মানে সাবমেরিন থেকে শুরু করে তার যে সামরিক বহর রয়েছে, বিমান বহর রয়েছে সারা বিশ্ব জুড়ে, সেখানে করে মার্কিন যুক্তরাষ্ট্র যে একান্ত পরাক্রমশালী রাষ্ট্র একমাত্র সারা বিশ্বে, এটা প্রমাণ করার জন্য মরিয়া। এবং দেখবেন যে ট্রাম্প আসার পরে বিভিন্ন জায়গায় যে বিবাদ বা যুদ্ধগুলো হচ্ছে সাউথ ইস্ট এশিয়া থেকে শুরু করে এশিয়া, মধ্য এশিয়া, সেই অঞ্চলে দেখা যাচ্ছে এমন একটা মনে হচ্ছে যুদ্ধগুলো ক্রিয়েটেড সাজানো, যে তিনি সমাধান করে দিচ্ছেন, যুদ্ধ থামছে বা বিবাদ হচ্ছে, তিনি একটা নিয়ন্ত্রকের ভূমিকা বা যুদ্ধ থামানো, যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যাতে করে তার যে একটা অভিপ্সা মানে আন্তর্জাতিক যে দেবাশিস দা, আবার এখানেই প্রশ্ন, যিনি এই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে বারবার বলছেন, তিনি আবার তাক করছেন সেই জায়গায় সাবমেরিন, এটা আবার কিরকম যোগ্যতা? এটাই তো ট্রাম্প মনোময় দা, এটাই ট্রাম্পের ক্যারেক্টার, ডুয়াল ক্যারেক্টার। অর্থাৎ একদিকে তিনি সবাইকে থ্রেট দিচ্ছেন, অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলছেন, সারা বিশ্বে অস্থিরতা বাড়িয়ে তুলছেন, থ্রেট দিচ্ছেন, আবার তিনি শান্তির কথা বলছেন। অর্থাৎ থ্রেট পারসেপশনের ভিত্তিতে শান্তি, অর্থাৎ এই শান্তিতে কিন্তু পারপিচুয়াল পিস নয়, চিরস্থায়ী শান্তি নয়। অর্থাৎ তিনি দেখাচ্ছেন এটা কোনো মতে মেকআপ করা গেছে, অর্থাৎ এখানে ট্রাম্পই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাম্প ইজ দ্য রাইট পারসন টু ক্লেম দ্য নোবেল পিস প্রাইজ। এবং দেখবেন যে ওবামা যখন ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে শান্তি পুরস্কার পেয়েছিলেন। কেন পেয়েছিলেন কেউ জানে না, আনএক্সপ্লেইন, এবং তার কোনো ভূমিকাই ছিল না ওই কয়েক মাসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, কিন্তু এটা পলিটিক্যাল অ্যাওয়ার্ড। সুতরাং ট্রাম্প যেভাবে লবিং করছে সারা বিশ্ব জুড়ে, অর্থাৎ তার মতো এই যুদ্ধবাজ একজন বিকৃত মস্তিষ্কের প্রেসিডেন্ট যদি নোবেল শান্তি পুরস্কার পেয়ে যান, তাহলে এটা মানে অবাক হওয়ার কিছু নেই, কারণ সেখানে লবি চলে কিন্তু নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। আমি এই প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, তাকে যে ভাষায় হুমকিটা তিনি দিয়েছেন, মানে এত ভয়ঙ্কর। মানে আমি বলছি যে পরমাণু যুদ্ধ তাহলে লাগলো বলে, মানে এটা কি ধরে নিতে হবে? পরমাণু যুদ্ধের এই ভীতি দেখুন 1960-70-এর দশক থেকে চলছে, এবং এক সময় তো যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তারা সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্টার ওয়ারফেয়ার করার কথাও ভেবেছিলেন।
এবং একাধিকবার তো ওগুলো হুমকি হয়েছে, তারপরে দাতাত প্রতিষ্ঠা হয়, তারপরে দুদেশ আবার 1970-এর দশকে মানে কি বলবো মানে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি করেন, মানে এটার স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন চুক্তি করেন এবং শান্তি স্থাপন করেন। অর্থাৎ এই দুই শক্তির মধ্যে কোথাও একটা এই দীর্ঘদিনের খেলা, অর্থাৎ পরস্পরকে হুমকি দেওয়া, পাল্টা হুমকি দেওয়া, এটা চলছে। এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যখন রাশিয়া প্রতিষ্ঠিত হলো সাকসেসিভ স্টেট হিসাবে, তখনও দেখা যাচ্ছে মানে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, এটা স্টার্ট 1 and 2 স্বাক্ষরিত হয়েছে, যাতে করে আর দুজন যুদ্ধ করবে না, এই যে রণকৌশলগত অস্ত্র সম্বরণ করবে। অর্থাৎ এটা খুব মানে কঠিন বলা, খুব অসম্ভব বলা যে এই দুই দেশ আদৌ অস্ত্র সম্বরণ করবে কিনা। একাধিক চুক্তি হয়েছে তাদের মধ্যে, এবং তারপরে দেখা যাচ্ছে আবার প্রতিযোগিতা নেমেছে 2014 থেকে, বিশেষ করে লাস্ট 11 বছরে দুদেশ নতুন করে আবার প্রতিযোগিতায় করেছে, এবং এর এসকেলেশনটা দেখতে পাচ্ছি লাস্ট 3 বছরের মধ্যে ইউক্রেন ক্রাইসিসের পরে। অর্থাৎ কোথাও একটা একদিকে রাশিয়া নিয়মান ছিল আন্তর্জাতিক রাজনীতিতে, তার একটা অবস্থানে নিয়মান থেকে একটা সজীব অর্থাৎ সক্রিয় ভূমিকা পালন করার পথে রাশিয়া আগুয়ান হয়েছে পুতিনের নেতৃত্বে। আবার আমেরিকা ভাবছে যে তাহলে আমার যে অবস্থান সারা বিশ্বে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে একমেরিক বিশ্বের একটা নেতৃস্থানীয় রাষ্ট্র হিসাবে, সেখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে। সুতরাং এই যে একজন ঋতগৌরব ফেরানোর চেষ্টা করছে রাশিয়া, আরেকজন হচ্ছে নতুন করে রিঅ্যাসার্ট করছে নিজের পাওয়ারটাকে, যে দেখো আমি সর্বেসর্বা। অর্থাৎ এখানে একটা কোথাও ইগোর লড়াই। সুতরাং এখানে এই লড়াই কবে থামবে বলা মুশকিল। এখন ভারত তো অফিসিয়ালি যেহেতু সুপার পাওয়ার নয়, সুতরাং ভারত একটা চেষ্টা করছে দুতরফে মানে একটা মধ্যস্থতা করার বা সুসম্পর্ক রক্ষা করার। কারণ রাশিয়ার সাথে আমাদের হিস্টোরিক্যাল লিঙ্কেজ রিলেশনস 1971 থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আবার আমেরিকার সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়েছে, ভালো করে বলতে গেলে সুস্পষ্ট 91-এর পর থেকে। একটু সঙ্গে থাকতে বলবো, কারণ ভারত এবং আমেরিকার সম্পর্ক ঠিক কোন খাতে বইছে, কোন দিকে যাচ্ছে, সেটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্ষেত্রে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। देखिए, टैरिफ का जहाँ तक मामला है, इस पर सरकार की तरफ से एक स्टेटमेंट जारी किया गया है, और मैं चाहूँगा कि आप उस स्टेटमेंट पे अपनी नज़र उस पे लाएं। जहाँ तक व्हाइट हाउस के वक्तव्य का सवाल है, मेरा आपसे मानना होगा कि आप इस सवाल को व्हाइट हाउस को ले जाएं तो ज़्यादा बेहतर रहेगा। देखिए, भारत और अमेरिका के बीच में एक कॉम्प्रिहेंसिव ग्लोबल स्ट्रेटेजिक पार्टनरशिप है। ये ग्लोबल स्ट्रेटेजिक पार्टनरशिप हमारे साझा इंटरेस्ट्स, हमारे लोकतांत्रिक मूल्यों और हमारे जो मजबूत पीपल टू पीपल टाइज, लोगों के बीच में जो आत्मीयता है, इस पे आधारित है। ये साझेदारी कई एक बदलाव और चुनौतियों का सामना कर चुका है। अभी हमारा फोकस है कि जो सब्सटेंटिव एजेंडा हम दोनों देशों ने तय किया है और हम जिसके कमिटेड हैं, उस पर हम केंद्रित रहें, और ये हमारा विश्वास है कि साझेदारी आगे बढ़ती रहेगी। অর্থাৎ এই গোটা পরিস্থিতিতে ভারতেরও কঠোর যে মনোভাব, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, সেটা কিন্তু আমরা শুনলাম রণধীর জয়সওয়ালের মুখ থেকে। খুব স্বাভাবিকভাবে আলোচনা চলবে আমাদের। আমি দেবাশিসাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে লাগাতার এই আলোচনা আমাদের করতে হবে। পরবর্তী পদক্ষেপগুলোর জন্য আমাদেরকে দেখতে হবে যে কি হচ্ছে, ভারত, রাশিয়া এবং আমেরিকা কে কোন দিক থেকে কি করছে, তাই তো? একেবারেই তাই, সেদিকে নজর অবশ্যই আমাদের থাকবে। তবে জিরো আওয়ারের সময় এখানেই শেষ হয়েছে। জিরো আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে আমাকে এবং মণিময়কে। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।